করি তোমরা ভালো আছো। তোমরা জানো এই সংকটকালীন সময়ে আমাদের ক্লাসরুমে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। সে কারণে ঠাকুরগাঁও সরকারি কলেজ কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলতাফ হোসেন, প্রভাষক দর্শন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি কলেজ। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে শিক্ষার্থীরা আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় 3-এর যুক্তির উপাদান নিয়ে কথা বলবো আমরা। এটা আমাদের দ্বিতীয় ক্লাস আজকে। এই অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করা হয় তার মধ্যে আমরা গত ক্লাসে পদ, শব্দ, বাক্য, শব্দের শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে কথা বলেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ। পদের সংজ্ঞা আমরা আগেই জেনেছি। এই বিষয়টিতে আলোচনা করতে গেলে তিনটি বিষয় আসবে আমাদের। একটি হচ্ছে পদের ব্যক্তার্থ, পদের জাত্যার্থ এবং পদের ব্যক্তার্থ জাত্যার্থের পারস্পরিক সম্পর্ক। আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে যদি মানুষকে আমরা পদ হিসেবে ধরি সেক্ষেত্রে এর দুটো দিক দেখতে পাচ্ছি আমরা। একদিকে আমরা দেখতে পাচ্ছি সকল মানুষ, কিছু মানুষ, একজন মানুষ, অর্থাৎ মানুষ পদের কিছু সংখ্যা বোঝাচ্ছি আমরা এখানে। অর্থাৎ একদিকে আমরা পদের সংখ্যা বা পরিমাণ পাচ্ছি। আবার অন্যদিকে যদি দেখি আমরা এই মানুষ পদেরই আমরা কিছু গুণ দেখতে পাচ্ছি এখানে, যেমন বুদ্ধিমান, সৎ, সভ্য। এগুলো হচ্ছে মানুষ পদের গুণের দিক। অর্থাৎ যে কোনো পদের ক্ষেত্রে আমরা দুটো দিক পেতে পারি, একটা হচ্ছে পদের পরিমাণের দিক আর একটা হচ্ছে পদের গুণের দিক। এখন আমরা যদি দেখি যে এখানে দুটো চিত্র আছে, দুটো চিত্রতে আমরা প্রথম চিত্রে দেখতে পাচ্ছি মানুষের ছবি এবং দ্বিতীয় চিত্রটিতে আমরা প্রাণীর ছবি দেখতে পাচ্ছি। এই চিত্র দুটি দিয়ে আসলে আমরা কি বুঝেছি সেটা একটু পরেই আমরা বুঝতে পারবো। আমরা যদি ব্যক্তার্থের সংজ্ঞায় যাই তাহলে বুঝতে পারবো যে কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হয় সেই সব বস্তু বা বস্তুসমূহকে ওই পদের ব্যক্তার্থ বলে। আমরা যদি চিত্র দুটি একটু ব্যাখ্যা করি তাহলে প্রথম চিত্রে আমরা দেখব মানুষ। সুতরাং মানুষ একটা পদ। চিত্রটিতে মানুষের সংখ্যা বুঝিয়েছে। এটা দিয়ে আমরা সকল মানুষও বুঝতে পারি, আবার কিছু মানুষও বুঝতে পারি, আবার একজন মানুষও বুঝতে পারি। অর্থাৎ মানুষ পদের যে সংখ্যাটা আছে সকল হতে পারে, কিছু হতে পারে, একজন হতে পারে। আবার দ্বিতীয় চিত্রটিতে আমরা কিছু প্রাণী দেখতে পাচ্ছি। সুতরাং প্রাণীকে আমরা যদি একটা পদ হিসেবে ধরি সেক্ষেত্রে এই প্রাণী, সকল প্রাণী, কিছু প্রাণী, একটি প্রাণী, এই সকল, কিছু এবং একটি, এগুলো হচ্ছে প্রাণীর সংখ্যা বা পরিমাণ। সুতরাং এখানে মানুষ পদ হোক কিংবা প্রাণী পদ হোক, এই দুটো পদের যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি সকল, কিছু, একজন, এই সংখ্যাটাই হচ্ছে সেই পদের ব্যক্তার্থ। সুতরাং ব্যক্তার্থ হচ্ছে কোনো পদের সংখ্যা বা পরিমাণের দিক। আমি আশা করি তোমাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তারপরেও এরপরে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে যদি কোনো পদ দ্বারা একজন মাত্র ব্যক্তি, একটি মাত্র বস্তু বা একটি মাত্র স্থানকে যদি বোঝায় তাহলে সেই একটি যে বোঝাচ্ছে সেই একটি সংখ্যাকেই, সেই এক সংখ্যাটিও কিন্তু একটা পরিমাণ, অর্থাৎ সেটাকেও আমরা ব্যক্তার্থ বলতে পারবো। এখানে যে উদাহরণগুলো দেয়া আছে এগুলোতে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সকল মানুষ হয় বুদ্ধিমান, কিছু ছাত্র হয় মেধাবী, একজন মানুষ হয় শিক্ষিত, ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, বইটি হয় রোমাঞ্চকর, শফিক হয় চালাক। এখানে আমরা দেখতে পাচ্ছি সকল, কিছু, একজন, ঢাকা, বইটি, শফিক। এখানে সকল বলতে সকল মানুষকে আমরা এখানে বুঝিয়েছি পৃথিবীর। কিছু ছাত্র বলতে সকল ছাত্রকে না বুঝিয়ে আমরা এখানে কিছু ছাত্রকে বুঝিয়েছি। আবার মানুষের ক্ষেত্রে আমরা এখানে একজন মানুষকেও বোঝাতে পারি। আবার বাংলাদেশের রাজধানী হিসেবে আমরা এখানে ঢাকাকে বুঝিয়েছি, কারণ ঢাকা হচ্ছে একটি স্থান। সুতরাং এই একটি হচ্ছে তার ব্যক্তার্থ।
আবার এখানে দেয়া আছে বইটি হয় রোমাঞ্চকর, এখানে আমরা একটি বইকেই কিন্তু বুঝিয়েছি। আবার শফিক হয় চালাক, এখানে শফিক কিন্তু আমরা একজন ব্যক্তিকেই বুঝিয়েছি। সুতরাং যে কোনো পদের যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি হচ্ছে সেই পদের ব্যক্তর্থ। সুতরাং আমরা আশা করব যে তোমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে আসলে আমরা পদের ব্যক্তর্থ বলতে আসলে কি বুঝিয়েছি। এবার আমরা পদের জাত্যর্থ নিয়ে কথা বলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার সেই দুটো চিত্রই আছে, একদিকে মানুষ, অন্যদিকে প্রাণী। এখন যদি মানুষকে আমরা পদ হিসেবে ধরি, এর কিছু নিচে গুণ উল্লেখ করা আছে, এপাশেও কিছু প্রাণীর গুণ উল্লেখ করা আছে। যেমন মানুষের কিছু গুণ আছে, সে একটি জীব, অর্থাৎ জীববৃত্তি তার গুণ, বুদ্ধিবৃত্তি তার গুণ, কারণ মানুষের বুদ্ধি আছে, সে সৎ হতে পারে, এটাও তার তার একটা গুণ, শিক্ষিত হতে পারে, সভ্য হতে পারে। আবার অন্যদিকে প্রাণীর ক্ষেত্রে কিছু গুণ আছে, জীববৃত্তি আছে, সে দুই পা বিশিষ্ট হতে পারে, তার দুইটা ডানা থাকতে পারে, তার গলার সুর থাকতে পারে পাখিদের। সুতরাং মানুষ হোক বা প্রাণী হোক, দুইটা পদেরই কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে বা কিছু গুণ আছে। এই গুণগুলো নিয়ে এখন আমরা কথা বলবো যে কোন গুণগুলোকে আমরা আসলে জাত্যর্থ বলবো। এখানে আমরা যদি একটু খেয়াল করি গভীরভাবে, তাহলে দেখব যে সকল জীব বা প্রাণী এর অন্তর্ভুক্ত কিন্তু মানুষ এবং প্রাণী দুটোই। প্রাণী এবং মানুষ সবাই কিন্তু জীব, সবাই প্রাণী, সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছে। আবার কিছু কিছু গুণ আছে যে দুইটার ভিতরেই একই রকম গুণ থাকতে পারে। এখন কোন গুণগুলোকে আমরা এই পদগুলোর আসলে জাত্যর্থ বলবো। যদি আমরা দেখি যে প্রাণীর ভিতরে এই গুণগুলো রয়েছে, জীববৃত্তি, দুই পা বিশিষ্ট, দুই ডানা, গলার সুর ইত্যাদি। আবার মানুষের ক্ষেত্রে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা, দুই পা বিশিষ্ট, শিক্ষিত, সভ্য ইত্যাদি। এখন কথা হচ্ছে যে প্রাণী এবং মানুষ দুটোই জীব, এই প্রাণীকুল থেকে যদি আমি মানুষকে পৃথক করতে চাই, এই প্রাণীকুল থেকে মানুষকে আলাদা করতে চাই, তাহলে এমন একটা গুণ লাগবে যেই গুণটা থাকলে ওই প্রাণীটাকে আমরা মানুষ বলতে পারবো। সুতরাং বুদ্ধিবৃত্তি এমন একটা গুণ যে গুণটা মানুষ এবং প্রাণীর মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিয়েছে। সুতরাং মানুষ বলতে গেলে তার ভিতরে অবশ্যই এই গুণটা থাকতে হবে। সুতরাং এটা বোঝাচ্ছে যে বুদ্ধিবৃত্তিটা হচ্ছে মানুষ পদের একটি অপরিহার্য বা আবশ্যিক গুণ। আবার জীববৃত্তি, এই দুইটা গুণ কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন আছে, অর্থাৎ প্রাণীর ক্ষেত্রেও জীবন আছে, মানুষের ক্ষেত্রেও জীবন আছে। সুতরাং এই গুণটা হচ্ছে উভয়ের মধ্যে, অর্থাৎ প্রাণী এবং মানুষের মধ্যে এই দুইটাই কমন বা একটা সাধারণ গুণ। তার মানে এই যে দুটো গুণ পাচ্ছি আমরা, একটা সাধারণ গুণ আর একটা হচ্ছে আবশ্যিক বা অপরিহার্য গুণ, এইরকম দুটো গুণকেই আমরা বলবো কোনো পদের জাত্যর্থ। আমরা যদি উদাহরণগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখব যে মানুষ পদটির জীব, সে আসলে প্রথমত জীব, এটা হচ্ছে তার সাধারণ গুণ। আর যেহেতু আমরা এই জীবটাকে মানুষ বলতেছি, কি কারণে মানুষ বলতেছি? কারণ তার ভিতরে বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে। সুতরাং এটা হচ্ছে তার মানুষ হওয়ার ক্ষেত্রে অপরিহার্য গুণ। তার মানে মানুষকে প্রথমত জীব হতে হবে এবং মানুষ হতে গেলে তাকে বুদ্ধিবৃত্তি গুণটা ধারণ করতে হবে। তার মানে মানুষ পদের জাত্যর্থ হচ্ছে বা সাধারণ ও অপরিহার্য গুণ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। আবার যদি আমরা প্রাণীর ক্ষেত্রে ধরি, তাহলে প্রাণীর ক্ষেত্রে কিন্তু বুদ্ধিবৃত্তি গুণ নেই, যার ফলে কিন্তু প্রাণী মানুষ না, এই জন্য তাকে আমরা শুধু প্রাণী বলি। তার মানে তার মধ্যে শুধু প্রাণ আছে, অর্থাৎ প্রাণী যদি আমরা পদ হিসেবে নিই তাহলে তার জাত্যর্থ হবে শুধুমাত্র জীববৃত্তি, এটাই তার সাধারণ এবং আবশ্যিক গুণ। আবার যদি আমরা প্রাণীর ক্ষেত্রে আরেকটা গুণ যোগ করি যে দুই পা বিশিষ্ট প্রাণী, তাহলে পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে সব প্রাণী কিন্তু দুই পা বিশিষ্ট না। তাহলে যেই প্রাণীগুলোকে আমরা দুই পা বিশিষ্ট প্রাণী বলবো তার ভিতরে ওই প্রাণীটার অবশ্যই দুই পা থাকতে হবে, এটা তার অপরিহার্য গুণ। কারণ এই গুণটা না থাকলে কিন্তু তাকে আমরা দুই পা বিশিষ্ট প্রাণী বলতে পারবো না। তাহলে সাধারণ অর্থে দুই পা বিশিষ্ট প্রাণী হতে গেলে যেহেতু সে প্রাণী, তাকে আগে তার জীববৃত্তি গুণটা থাকতেই হবে, এবং দ্বিতীয়ত দুই পা বিশিষ্ট প্রাণী তাকে বলতে গেলে তার দুই পা বিশিষ্ট এই গুণটি থাকতে হবে। সুতরাং দুই পা বিশিষ্ট প্রাণী এই পদটির সাধারণ গুণ হচ্ছে জীববৃত্তি এবং অপরিহার্য গুণ হচ্ছে দুই পা বিশিষ্ট। সুতরাং এই সাধারণ গুণ এবং অপরিহার্য বা আবশ্যিক যে দুটো গুণ কোনো পদের, এই দুইটা গুণকেই আমরা বলি সেই পদের জাত্যর্থ। আমি আবার বলি, কোনো পদের
সাধারণ গুণ এবং অপরিহার্য বা আবশ্যিক যে গুণ আছে, এই দুইটা গুণকেই আমরা বলবো কোনো পদের জাতের্থ। আমি আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। সংক্ষেপে আমরা যদি বলতে চাই, তাহলে ব্যক্তর্থ হচ্ছে কোনো পদের সংখ্যা বা পরিমাণের দিক। যেমন মানুষ বললে আমরা বুঝবো সকল মানুষ, কিছু মানুষ বা একজন মানুষ। প্রাণী বললে আমরা বুঝবো সেই পদের সংখ্যাকে, অর্থাৎ সকল প্রাণী, কিছু প্রাণী, একটি প্রাণী। আবার যখন আমরা রহিম বলবো তখন আমরা শুধু একজন রহিমকেই বুঝাবো, অর্থাৎ শুধু রহিমকেই বুঝাবো। এখন রহিম, এখানে একটা প্রশ্ন আসে যে রহিম নামে তো অনেক মানুষই থাকতে পারে, কিন্তু আমি যখন রহিম নামে কাউকে ডাকবো আমি কিন্তু একজনকেই ডাকি। সুতরাং এখানে রহিম বলতে একজন ব্যক্তিকেই বোঝায়। এই এক সংখ্যাটিই হচ্ছে রহিম পদের ব্যক্তর্থ। আবার আমরা যদি সংক্ষেপে সংক্ষেপে যদি জাতের্থকে বোঝাতে চাই, তাহলে কোনো পদের সাধারণ ও আবশ্যিক যে গুণ, সেই গুণটাকেই আমরা বলি ওই পদের জাতের্থ। যেমন আমরা মানুষ পদের জাতের্থ পেয়েছি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। সৎ মানুষ বলতে গেলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি থাকতেই হবে, যেহেতু সে মানুষ। সৎ থাকার ফলে সততা গুণটি তার সাথে অবশ্যই যোগ করতে হবে, আবশ্যিক গুণ। তা না হলে তাকে সৎ মানুষ বলা যাবে না। যদি আমরা শুধু জীব বা প্রাণী বলি, তাহলে তার ভিতরে শুধুমাত্র জীববৃত্তি গুণটাই থাকতে হবে। আবার এই জীব বা প্রাণীকে আমরা যদি আবার মানুষ বলতে চাই, তাহলে কিন্তু এর সাথে জাতের্থ হতে গেলে বুদ্ধিবৃত্তি গুণটা আবার তখন আমাদের যোগ করতে হবে। একইভাবে আমরা যদি দুই পা বিশিষ্ট প্রাণীর কথা বলতে চাই, তাহলে প্রথমত জীববৃত্তি, অর্থাৎ কারণ তারা প্রাণী বা জীব, এবং দ্বিতীয়ত যে আবশ্যিক গুণটি, সেটি হচ্ছে দুই পা বিশিষ্ট হতে হবে। সুতরাং সাধারণ এবং আবশ্যিক যে দুইটি গুণ, সেই দুইটি গুণকে আমরা বলতেছি কোনো পদের জাতের্থ। আশা করি তোমাদের ব্যক্তর্থ ও জাতের্থ নিয়ে, কোনো পদের ব্যক্তর্থ ও জাতের্থ নিয়ে আর কোনো সংশয় থাকার কথা না। এখন আমরা আসি যে এই যে কোনো পদের ব্যক্তর্থ ও জাতের্থ, এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা, বা এরা কোন ধরনের সম্পর্কে আবদ্ধ। যুক্তিবিদরা মনে করেন যে পদের ব্যক্তর্থ ও জাতের্থের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, অর্থাৎ একটার সঙ্গে একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, দুইটাকে আসলে পৃথক করা যায় না। এদের পারস্পরিক সম্পর্কটা অবিচ্ছেদ্য হওয়ায় যুক্তিবিদগণ এর একটা নাম দিয়েছে, অর্থাৎ ব্যক্তর্থ ও জাতের্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম বা হ্রাস বৃদ্ধির সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু সমমুখী না, এই সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ ব্যক্তর্থ এবং জাতের্থের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। একটা একদিকে গেলে আরেকটা তার ঠিক উল্টো দিকে যাবে। এখানে আমরা যে দুটো দেখিয়েছি, যে যদি কোনো পদের গুণগত পরিবর্তন ঘটে, তাহলে পরিমাণগত পরিবর্তন সেটা তৈরি করবে। আবার পরিমাণগত পরিবর্তন গুণগত পরিবর্তন তৈরি করবে, অর্থাৎ পরিমাণ চেঞ্জ হলে গুণ চেঞ্জ হবে, আবার গুণ যদি পরিবর্তন হয় তাহলে পরিমাণও চেঞ্জ হয়ে যাবে। এবং এই পরিবর্তনটা হবে কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ গুণ যদি বেড়ে যায় তাহলে পরিমাণ কমে যাবে, আবার পরিমাণ যদি কমে যায় তাহলে গুণ বেড়ে যাবে। ঠিক তার উল্টোটাও হতে পারে। এই জন্য এই সম্পর্কটাকে আমরা বলি বিপরীতমুখী সম্পর্ক। এই বিষয়টি নিয়ে আরেকটু আমরা বিস্তারিত আলোচনায় যাই। এই যে যুক্তিবিদরা ব্যক্তর্থ ও জাতের্থের হ্রাস বৃদ্ধির নিয়মকে ব্যাখ্যা করেছেন, এই নিয়মটাকে প্রধানত আসলে দুইটি জানলেই হয়, তারপরে যুক্তিবিদরা এটাকে সর্বমোট 4 ভাগে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ একবার ব্যক্তর্থের দিক থেকে আর একবার জাতের্থের দিক থেকে। আমরা যদি দেখি ব্যক্তর্থের দিক থেকে, অর্থাৎ ব্যক্তর্থটাকে মূল ধরে এখানে দুটো নিয়ম আসছে। একটা নিয়ম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পদের ব্যক্তর্থ বাড়লে জাতের্থ কমবে। আবার যদি দেখি যে পদের ব্যক্তর্থ যদি কমে তাহলে জাতের্থ বেড়ে যাবে। অর্থাৎ ব্যক্তর্থটাকে এখানে মূল ধরে জাতের্থটা কমতেছে নাকি বাড়তেছে সেটা দেখানো হয়েছে। এই সম্পর্কটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপরীতমুখী, কারণ একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে। অর্থাৎ ব্যক্তর্থ মানে পরিমাণ, জাতের্থ মানে গুণ, অর্থাৎ পরিমাণ বাড়লে গুণ কমে যাবে, আবার পরিমাণ কমে গেলে গুণ বেড়ে যাবে। আবার যদি আমরা দেখি জাতের্থের দিক থেকে, অর্থাৎ এখানে জাতের্থটাকে মূল ধরা হয়েছে, যে জাতের্থ যদি বেড়ে যায় তাহলে ব্যক্তর্থ কমে যাবে, অর্থাৎ গুণ বেড়ে গেলে পরিমাণটা কমে যাবে। আবার দ্বিতীয় নিয়মে এখানে আসছে যে জাতের্থ কমলে ব্যক্তর্থ বাড়বে। তার মানে হচ্ছে গুণ যদি কোনো পদের
কমিয়ে দেই তাহলে তার পরিমাণটা বেড়ে যাবে। মূলত এখানে 4টা নিয়ম হলেও প্রধানত নিয়ম দুটো, যে একটি বাড়লে আরেকটি কমে যাবে এবং একটি কমলে আরেকটি বেড়ে যাবে। এটাই হচ্ছে ব্যক্তর্থ জাত্যর্থের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এবং এই সম্পর্ককে আমরা বলি বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির সম্পর্ক। এবার আমরা আরেকটু বিস্তারিত দিকে যাই। যে 4টা নিয়ম আমরা আলোচনা করেছি, ব্যক্তর্থের দিক থেকে পদের ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমবে, বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, তাহলে আরেকটু তোমাদের জন্য পরিষ্কার হবে বিষয়টা। আমরা দেখো, প্রথমে একটা উদাহরণ দিয়েছি, সকল মানুষ। সকল মানুষ, এখানে মানুষটা হচ্ছে পদ, সকলটা হচ্ছে তার পরিমাণ। আচ্ছা, সকল মানুষ কথার অর্থই হচ্ছে, যেহেতু প্রথমত মানুষ হচ্ছে জীব, এবং মানুষ বলার কারণে তার আরেকটা গুণ প্রয়োজন, সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। সুতরাং এখানে মানুষের পরিমাণ হচ্ছে পৃথিবীর সকল মানুষ, এবং তার গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, অর্থাৎ এখানে গুণ হচ্ছে 2টি, অর্থাৎ জাত্যর্থ সংখ্যা 2টি, আর পরিমাণ হচ্ছে সকল। এখন যদি আমরা এই মানুষ পদটার সংখ্যা বা পরিমাণটাকে বাড়িয়ে দেই, অর্থাৎ সকল মানুষ থেকে আমরা যদি সকল জীবে চলে যাই, এখানে ছিল শুধু মানুষ, এখানে আমরা চলে আসলাম সকল জীবে, অর্থাৎ সকল জীবের ভিতরে কিন্তু মানুষ ছাড়াও অন্যান্য জীবও রয়েছে, তার মানে পরিমাণটা কিন্তু আমাদের বেড়ে গেল। যার ফলে কি হলো, সকল জীবের কিন্তু গুণ বা জাত্যর্থ একটাই, সেটা হচ্ছে কি জীববৃত্তি। কারণ এখানে নির্দিষ্ট করে দেয়া নেই যে কোন জীব, সকল জীব, এই জন্য তার গুণ হবে শুধুমাত্র একটি, সেটা হচ্ছে জীববৃত্তি। তার মানে আমরা স্পষ্ট দেখছি যে যদি কোনো পদের আমরা পরিমাণটাকে বাড়িয়ে দেই তাহলে তার গুণ কমে যাচ্ছে। প্রথমে আমাদের পরিমাণ ছিল সকল মানুষ, গুণ ছিল 2টি, যখন পরিমাণ বেড়ে গিয়ে আমাদের সকল জীবে আমরা গেলাম, তখন কিন্তু আমাদের একটা গুণ কমে গেল। এখানে কিন্তু আর বুদ্ধিবৃত্তি গুণটা নেই, শুধু জীববৃত্তি গুণটা আছে। তার মানে আমাদের যে নিয়ম রয়েছে যে পদের ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমবে, এটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। পরের নিয়মটাতে যেটা বলেছে যে পদের ব্যক্তর্থ কমলে জাত্যর্থ বাড়বে। আগের যদি উদাহরণটা আমরা ঠিক একটু উল্টোভাবে দেখি, যে মানুষের জাত্যর্থ ছিল কয়টি? 2টি, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, অর্থাৎ 2টি গুণ, জাত্যর্থ 2টি, পরিমাণ সকল মানুষ। এখন আমরা ব্যক্তর্থ কি করতে হবে? কমাতে হবে। অর্থাৎ মানুষ থেকে আমরা যদি সৎ মানুষে যাই, যখন আমরা বলি সকল মানুষ, তখন এই সকল মানুষের ভিতরে কিন্তু সৎ মানুষ, অসৎ মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, নানান ধরনের মানুষ থাকতে পারে। কিন্তু যখন ওখান থেকে আমরা একটা মাত্র শ্রেণীকে ভাগ করে ফেলবো, সৎ মানুষে নিয়ে আসবো, তখন কিন্তু সকল মানুষ থেকে যখন সৎ মানুষে আসবো, তার পরিমাণটা কিন্তু আমরা কমিয়ে ফেলছি, অর্থাৎ সংখ্যাটা কমে যাচ্ছে। আগে ছিল মানুষ বলতে সব ধরনের মানুষ, এখন আমরা আনছি শুধুমাত্র সৎ মানুষ, তার মানে পরিমাণ কমে যাচ্ছে। আমরা এখানে দেখিয়েছি যে ব্যক্তর্থ বা পরিমাণ হ্রাস পেয়েছে। যার ফলে কি হচ্ছে, সকল সৎ মানুষের জাত্যর্থ হচ্ছে কিন্তু জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা। সততা গুণটা কেন যোগ হলো? কারণ এই যে আমরা মানুষকে সৎ মানুষ বলেছি, সৎ মানুষ বলার ফলে কিন্তু পরিমাণটা কমে গেছে এখানে, কিন্তু একটা গুণ যোগ হয়ে গেছে। তার মানে বিষয়টা পরিষ্কার যে যদি আমরা কোনো পদের পরিমাণ বা ব্যক্তর্থ কমিয়ে দেই, তাহলে তার গুণ বা জাত্যর্থ বৃদ্ধি পাচ্ছে। আগে ছিল সকল মানুষের গুণ 2টি, কিন্তু যখন পরিমাণ কমে সকল সৎ মানুষে আসলো, তখন তার জাত্যর্থ বেড়ে 3টা হয়ে গেল, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা। তার মানে আমরা যে দুটো নিয়ম দেখছি, ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমবে এবং ব্যক্তর্থ কমলে জাত্যর্থ বাড়বে, দুটি উদাহরণ দিয়ে আমরা স্পষ্ট বিষয়টি দেখতে পাচ্ছি। পরে এখন আমরা যদি যাই যে জাত্যর্থের দিক থেকে যে দুটো নিয়ম আছে, যে জাত্যর্থ বাড়লে ব্যক্তর্থ কমবে, অর্থাৎ গুণ বাড়লে পরিমাণ কমবে। তোমরা দেখতে পাচ্ছ জাত্যর্থ বাড়লে ব্যক্তর্থ কমবে, অর্থাৎ গুণ বাড়লে পরিমাণ কমবে। যদি আমরা জীববৃত্তিকে একটা গুণ মনে করি, তাহলে তার পরিমাণ কি হবে? জীববৃত্তি বা প্রাণীর ভিতরে যে একটা গুণ থাকে সেটা হলো জীব, সে একটি জীব। এই জীব হলে পৃথিবীর সকল জীবকেই আমরা বুঝি। এখানে
মানুষ আছে এবং অন্যান্য প্রাণীও আছে, সবাই জীব, সুতরাং তার গুণ হবে তখন একটা, জীববৃত্তি। তার মানে গুণ একটা, কিন্তু পরিমাণ অনেক বেশি, মানুষ সহ অন্যান্য সকল জীব। এখন যদি আমরা এই গুণ একটা বাড়িয়ে দেই, জীববৃত্তির সঙ্গে যদি আমরা বুদ্ধিবৃত্তি গুণটা যোগ করে দিই, তার মানে গুণ আমার বেড়ে গেল। তাহলে এই জীববৃত্তির সঙ্গে যখন বুদ্ধিবৃত্তি গুণটা যোগ হচ্ছে, দুইটা গুণ হয়ে যাচ্ছে, তখন এই জীবের ভিতরে যার বুদ্ধিবৃত্তি আছে, যার বুদ্ধি আছে, তাকে কিন্তু আমরা মানুষ বলি। তার মানে দুইটা গুণ হওয়ার ফলে, অর্থাৎ জীববৃত্তির সঙ্গে আরেকটা গুণ যোগ করার ফলে সকল জীব থেকে কিন্তু আমরা সকল মানুষে চলে আসি। তার মানে এইখানে ছিল সকল জীব, মানুষ সহ অন্যান্য সকল জীব, আর এইখানে আমরা একটা গুণ যোগ করার ফলে পাইলাম সকল মানুষ। এইখানে কিন্তু আর মানুষ ছাড়া অন্যান্য কোনো জীব বা প্রাণী নেই। তার মানে এখান থেকে আমরা পরিমাণটা কমিয়ে নিয়ে আসলাম। ফলে কি হলো, গুণ বৃদ্ধি করার ফলে পরিমাণ কমে গেল। তার মানে নিয়ম যা বলে যে জাতের্থ বাড়লে ব্যক্তর্থ কমবে, অর্থাৎ গুণ বাড়লে পরিমাণ কমবে। এখানে গুণ বেড়েছে, এখানে পরিমাণটাও কমে গেছে। পরের নিয়মটাতে আমরা যাই যে জাতের্থ কমলে ব্যক্তর্থ বাড়বে। ঠিক এই নিয়মটার উল্টোটা। আমরা যদি মানুষকে মনে করি একটি পদ, তাহলে সকল মানুষ, এখানে মানুষ বলতে শুধুমাত্র মানুষকেই বুঝাচ্ছি আমরা। তার জাতের্থ কয়টা? দুইটা, অর্থাৎ দুইটা গুণ, একটা জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি। এখন এই গুণ দুইটা আমরা যদি কমিয়ে দেই, অর্থাৎ জাতের্থ কি করব? কমাবো। নিয়মই আছে যে জাতের্থ কমলে, তার মানে জাতের্থ বা গুণ কমাবো। এখানে আছে দুইটা, আমরা করব একটা, অর্থাৎ দুইটা থেকে একটা। জীববৃত্তি বুদ্ধিবৃত্তি থেকে আমরা বুদ্ধিবৃত্তি বাদ দিব, শুধুমাত্র জীববৃত্তিটা রাখবো। তার ফলে কি হচ্ছে, সকল মানুষ থেকে আমরা সকল জীবে চলে আসতেছি। মানুষ থেকে কেন জীবে আসতেছি? কারণ বুদ্ধিবৃত্তি গুণটা আমরা বাদ দিচ্ছি। কারণ বুদ্ধিবৃত্তি গুণ আমরা যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আর তাকে মানুষ বলা যাবে না, সে অন্যান্য জীবের মতো জীব হয়ে যাবে বা প্রাণী হয়ে যাবে। তার মানে আমরা যদি কোনো পদের জাতের্থ কমিয়ে দেই, তাহলে পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। আগে ছিল সকল মানুষ, অর্থাৎ এখানে শুধু মানুষ আছে। আর যখন আমরা বুদ্ধিবৃত্তিটা বাদ দিচ্ছি, তখন শুধু জীববৃত্তি আসতেছে, অর্থাৎ সকল জীব আসতেছে। এই সকল জীবের ভিতরে কিন্তু মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও আছে। সুতরাং আমাদের গুণ একটা কমলো, কিন্তু পরিমাণ মানুষ থেকে সকল জীবে চলে গেল। তার মানে জাতের্থের দিক থেকে যে দুটো নিয়ম আছে, যে জাতের্থ বাড়লে ব্যক্তর্থ কমবে এবং জাতের্থ কমলে ব্যক্তর্থ বাড়বে, অর্থাৎ কোনো পদের ব্যক্তর্থ এবং জাতের্থের যে সম্পর্ক, এটা আমরা দেখতে পাচ্ছি যে পরস্পর বিপরীতমুখী। আমরা যদি এই ছকটি একটু ভালোভাবে লক্ষ্য করি, এটা আসলে একটি উদাহরণ, এটা একেবারেই সহজ বুঝলে। আমরা যদি দেখি যে এখানে তিনটা পদ নেওয়া আছে, এইখানে ব্যক্তর্থের পরিমাণ আছে বা ব্যক্তর্থ বা পরিমাণ আছে, আর এইখানে জাতের্থ বা গুণ আছে। আমরা খুব সহজেই এটা বুঝবো। আমরা একটা একটা করে আগাই, প্রতিটি ধাপে যদি আগাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা ধরি জীব। জীব যদি আমাদের পদ হয়, তাহলে এর পরিমাণ হবে সকল জীব, কারণ জীব বলতেই কিন্তু আমরা পৃথিবীর সকল জীবকেই বুঝি। তার মানে তার পরিমাণ হচ্ছে সকল জীব। তাহলে তার গুণ কি হবে? গুণ বা জাতের্থ হবে শুধুমাত্র জীববৃত্তি, অর্থাৎ তার শুধু জীবন আছে। আশা করি পরিষ্কার হয়েছে এটা। পরেরটাতে আমরা যাই। এবার আমরা পদ হিসেবে নিচ্ছি মানুষকে। তার মানে মানুষ বলতে আমরা পৃথিবীর সকল মানুষকেই বুঝবো, এই জন্য তার পরিমাণটা হচ্ছে সকল মানুষ। তার গুণ কি হবে তাহলে? মানুষের জীববৃত্তি। আমরা আগেই দেখেছিলাম যে মানুষের জাতের্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি। এই দুটো নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি যে যখন আমরা বলতেছি জীব, তখন পরিমাণ হচ্ছে সকল জীব, গুণ হচ্ছে শুধুমাত্র জীববৃত্তি। যখন আমরা জীব থেকে মানুষে আসি, এর অর্থই হচ্ছে আমরা কিন্তু পরিমাণটা কমিয়ে দিয়েছি। এই যে আমি এখানে তীর বা অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমরা পরিমাণটা কমিয়েছি, সকল জীব থেকে সকল মানুষে এসেছি। যার ফলে কি হয়েছে, জীববৃত্তি থেকে আমাদের গুণ বেড়ে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এই দুইটা গুণ হয়েছে। তার মানে যদি আমরা পরিমাণটা কমিয়ে দেই, তাহলে গুণ বেড়ে যাচ্ছে। আবার সর্বশেষ যে উদাহরণটা আছে, সভ্য মানুষ।
সকল মানুষ থেকে আমরা যখন সকল সভ্য মানুষে আসব, কারণ সকল মানুষের ভিতরে কিন্তু সভ্য মানুষ, অসভ্য মানুষ, সকল ধরনের মানুষ আছে, কিন্তু যখন ওখান থেকে আমরা একটা শ্রেণীকে আলাদা করে নিব, শুধু সভ্য মানুষকে নিয়ে আসব, তখন কিন্তু তার পরিমাণটা কমে যাবে। কমে গেলে কি হয়, যার ফলে মানুষ হিসেবে তো তার দুইটা গুণ ছিলই, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, তার ফলে যেহেতু আমরা তাকে সভ্য মানুষ বলতেছি, তার সঙ্গে কিন্তু সভ্যতা বা সভ্য গুণটা যোগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা পরিমাণটা কমিয়ে দিচ্ছি, তখন আমাদের গুণটা বেড়ে যাচ্ছে। তার মানে আমাদের যে নিয়ম রয়েছে যে কোনো পদের পরিমাণ বা ব্যক্তর্থ কমলে তার গুণ বা জাত্যর্থ বেড়ে যাবে। আবার আমরা যদি এই উদাহরণটি আবার উল্টো দিক থেকে ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা আরো সহজ হবে। যে যদি আমরা প্রথমে ধরি সভ্য মানুষ, এর ব্যক্তর্থ বা পরিমাণ হচ্ছে সকল সভ্য মানুষ। এখন যদি আমরা পরিমাণটা বাড়িয়ে দেই, এই এরো দিয়ে আমরা বুঝবো যে সকল সভ্য মানুষ থেকে আমরা যখন সকল মানুষে যাই, এখানে ছিল শুধুমাত্র সভ্য মানুষ, এখানে আসলো সকল মানুষ, অর্থাৎ এখানে শুধু সভ্য ছিল, এখানে সভ্য অসভ্য সকল মানুষই আছে। তার মানে পরিমাণটা এখান থেকে এখানে আসার অর্থই বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে কি হলো, এখানে আমাদের গুণ ছিল 3টা, এখানে এসে আমাদের গুণ হয়ে গেল 2টা। তার মানে পরিমাণ যখন আমরা বাড়াচ্ছি, গুণ আমাদের একটা কমে গেল। অনুরূপ এখান থেকে যখন আমরা এখানে পরিমাণটা আরো বাড়াবো, সকল মানুষ থেকে আমরা যখন সকল জীবে যাব, অর্থাৎ এখানে কিন্তু সকল মানুষ আছে, শুধু মানুষ, অন্য কোনো জীব বা প্রাণী নেই। এখান থেকে যখন আমরা পরিমাণটা বাড়িয়ে বা সংখ্যা বাড়িয়ে যখন এখানে আসব, সকল জীবে আসব, এইখানে কিন্তু মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী এবং জীব আছে। তার মানে পরিমাণ কিন্তু এখান থেকে এখানে বেড়ে গেল। যার ফলে কি হলো, মানুষের ক্ষেত্রে আগে গুণ ছিল 2টো, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, কিন্তু যখন পরিমাণ বাড়িয়ে আমরা সকল জীবে গেলাম, তখন কিন্তু একটা গুণ কমে গেল, শুধুমাত্র জীববৃত্তি থাকলো। কারণ এখানে যেহেতু মানুষ স্পেসিফিক করা নেই, সেহেতু এখানে বুদ্ধিবৃত্তি গুণটা থাকবে না। তো আমি আশা করি যে তোমাদের বিষয়টা পরিষ্কার হয়েছে, যে আমরা ব্যক্তর্থ ও জাত্যর্থের যে বিপরীতক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম বা সম্পর্কটি রয়েছে, যে পদের ব্যক্তর্থ বাড়লে জাত্যর্থ কমে যাবে, আবার জাত্যর্থ বাড়লে ব্যক্তর্থ কমে যাবে। এই নিয়মটাকেই আমরা 4 ভাবে ব্যাখ্যা করেছি, অর্থাৎ পদের ব্যক্তর্থ ও জাত্যর্থের হ্রাস বৃদ্ধির নিয়ম মূলত 4টি। ব্যক্তর্থের দিক থেকে 2টি, জাত্যর্থের দিক থেকে 2টি। অর্থাৎ ব্যক্তর্থ যদি বাড়ে তাহলে জাত্যর্থ কমবে, ব্যক্তর্থ যদি কমে তাহলে জাত্যর্থ বাড়বে। আবার জাত্যর্থ যদি বাড়ে তাহলে ব্যক্তর্থ কমবে, এবং জাত্যর্থ যদি কমে তাহলে ব্যক্তর্থ বেড়ে যাবে। আশা করি তোমাদের বিষয়টি পরিষ্কার হয়েছে। তবে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে পদের 2টি দিক থাকে, একটা হচ্ছে পদের পরিমাণের দিক আর একটা গুণের দিক। পরিমাণের দিকটাকে আমরা বলি ব্যক্তর্থ, গুণের দিকটাকে বলি আমরা জাত্যর্থ, এবং এই ব্যক্তর্থ জাত্যর্থের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী এবং হ্রাস বৃদ্ধির সম্পর্ক। আশা করি তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। এখানে যুক্তিবিদগণ 2টো চিত্রের মাধ্যমে এই নিয়ম দুটিকে, এই বিপরীত নিয়মগুলোকে ব্যাখ্যা করেছে। যে যদি আমরা এখানে দেখি ব্যক্তর্থ অনুযায়ী, অর্থাৎ যখন আমরা বলি সভ্য মানুষ, তখন তার ব্যক্তর্থ বা তার পরিধিটা কিন্তু কম। যখন সভ্য মানুষ থেকে আমরা শুধু মানুষে যাই, তখন কিন্তু তার পরিধিটা একটু বড় হয়ে যায়, অর্থাৎ পরিমাণ বা সংখ্যাটা বেড়ে যায়। এই মানুষ বা সকল মানুষ থেকে আমরা যখন সকল জীবে যাই, তখন জীবের কিন্তু পরিমাণটা আরো বেড়ে যায়, কারণ জীব থেকেই মানুষ পাই, মানুষ থেকেই আমরা সভ্য মানুষ পাই, অর্থাৎ সভ্য মানুষ সবই জীব থেকে আসে। সুতরাং জীবের পরিমাণ বা ব্যক্তর্থ সবচেয়ে বেশি, তারপরে মানুষ, তারপরে সভ্য মানুষ। এখন আমরা যদি জাত্যর্থের দিক থেকে ব্যাখ্যা করি, যে যখন আমরা বলতেছি জীবের কিন্তু গুণ একটা, শুধুমাত্র জীববৃত্তি। তার মানে জীবের গুণের দিক থেকে জীব ছোট, গুণের দিক থেকে জীব ছোট। তারপরে যখন আমরা একটা গুণ বাড়াচ্ছি, অর্থাৎ জীব থেকে যখন আমরা মানুষে আসতেছি, সংখ্যাটা একটু বাড়িয়ে সংখ্যা আমরা এখানে কমাচ্ছি, কারণ জীব থেকে মানুষে আসতেছি, কিন্তু আমাদের গুণ বেড়ে গেল একটা, বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, গুণ হয়ে গেল 2টো। অর্থাৎ গুণের দিক থেকে জীবের চেয়ে মানুষ একটু বড়।
আমি আবার বলতেছি যে এটা কিন্তু বড় গুণের দিক থেকে। আবার সভ্য মানুষের ক্ষেত্রে আমরা গুণ পাচ্ছি তিনটা: জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সভ্যতা। যেহেতু সভ্য মানুষ সেহেতু সভ্যতা গুণটা তার ভিতরে থাকতেই হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সভ্য মানুষের জাতের্থ বা গুণ সবচেয়ে বেশি এখানে। আমরা যদি সভ্য মানুষের পরেও আরও এর সঙ্গে অন্য কোনো গুণ যোগ করে সংখ্যাটাকে কমিয়ে দিই তাহলে কিন্তু তার গুণটা আরও বেড়ে যাবে। তো আমি আশা করি যে যুক্তিবিদ্যায় যে দুটি চিত্রের মাধ্যমে আমাদের ব্যক্তর্থ ও জাতের্থের যে হ্রাস বৃদ্ধির নিয়মগুলোকে যেভাবে তারা বুঝিয়েছেন, আমি আশা করি তোমাদের আমি কিছুটা হলে বুঝাতে সক্ষম হয়েছি এবং এখান থেকে তোমরা বেশ কিছু বিষয় সম্পর্কে উপকৃত হবা। এখান থেকে সম্ভাব্য যেভাবে প্রশ্নগুলো আসে, আমরা এখন দু একটা প্রশ্নের দিকে যাই যেটা তোমাদের জন্য এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু উপকারে আসবে। আমাদের এখানে দুটো উদ্দীপক দেয়া আছে, তোমরা দেখো। 1 নম্বরে একটা উদ্দীপক, 2 নম্বরে আর একটা উদ্দীপক। প্রথম উদ্দীপকে যেটা দেয়া আছে যে সোহাগ জাকিরকে বলল বাংলাদেশে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এ বেকারের সংখ্যা কমাতে হলে দেশের শিক্ষার হার বাড়াতে হবে। তখন জাকির বলল সোহাগকে, দেশে যতই শিক্ষার হার বৃদ্ধি পাবে ততই বেকারের সংখ্যা হ্রাস পাবে। আমরা এখানে প্রশ্ন 4টা দিয়েছি সৃজনশীলের মতোই। একটি পদের কয়টি অংশ থাকে, আমি উত্তরটা বলেই দিই। একটি পদের 2টি অংশ থাকে, একটি হচ্ছে পদের পরিমাণের দিক আর একটি হচ্ছে পদের গুণের দিক। খ নম্বরে দেয়া আছে জাতের্থ বলতে কি বুঝি। জাতের্থ বলতে আমরা সাধারণত কোনো পদের সাধারণ এবং আবশ্যিক গুণকে বুঝে থাকি। গ নম্বরে আমাদের দেয়া আছে উদ্দীপকে যে নিয়মের ইঙ্গিত রয়েছে তার উদাহরণ একটি ছক আকারে উল্লেখ করো। অর্থাৎ উদ্দীপকে কিন্তু আমাদের একটা নিয়মের কথা বলা আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, আমরা আগে উদ্দীপকটা এখন বুঝবো একটু, যে বেকারের সংখ্যা কমাতে হলে শিক্ষার হার বাড়াতে হবে। আবার সোহাগকে জাকির বলেছিল যে দেশে যতই শিক্ষার হার বৃদ্ধি পাবে বেকারের সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ শিক্ষার হার বৃদ্ধির সঙ্গে বেকারের সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ শিক্ষার হার একটা গুণগত দিক আর বেকারের সংখ্যা কিন্তু পরিমাণগত দিক। তার মানে যদি শিক্ষার হার বা গুণগত দিক বৃদ্ধি পায় তাহলে বেকারের সংখ্যা অর্থাৎ পরিমাণ হ্রাস পাচ্ছে। তার মানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এখানে যে গুণ বৃদ্ধি পেলে পরিমাণ কমে যায়। তার মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা ব্যক্তর্থ জাতের্থের হ্রাস বৃদ্ধির নিয়মেই পড়ে। তাহলে আমরা গ নম্বরের উত্তরে যাই, যে নিয়মের ইঙ্গিত রয়েছে। নিয়মটা কি? যুক্তিবিদ্যা যে নিয়মটা বলেছেন যে ব্যক্তর্থ জাতের্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম একটি ছক আকারে উল্লেখ করতে বলা হয়েছে। অর্থাৎ আমি এর আগের ঠিক স্লাইডে যে বিষয়টি উল্লেখ করেছিলাম, একটি ছকে 3টা পদ দিয়ে যেটা উল্লেখ করেছিলাম, ওই পদটাই মূলত এর উত্তর হবে। অর্থাৎ একটা ছক দিয়েই পুরো নিয়মটাকে ব্যাখ্যা করা যায়। ঘ নম্বরে দেয়া আছে উদ্দীপকের বিষয়টি উদাহরণ সহ তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকে যেটা বলা হচ্ছে যে অর্থাৎ হ্রাস বৃদ্ধির যে নিয়মটা, এই নিয়মটাকে যে 4টা ভাগে আবার ভাগ করা হয়েছে, ব্যক্তর্থের দিক থেকে 2টা, জাতের্থের দিক থেকে 2টো, এই 4টা নিয়মকেই তখন আমাদের ব্যাখ্যা করতে হবে, অবশ্যই উদাহরণ সহ। অনুরূপ আমাদের আরো একটি উদ্দীপক আছে এখানে। এখানে দুটো কলেজ আছে, কলেজ ক, কলেজ খ। কলেজ ক এর ক্ষেত্রে দেখাচ্ছে এখানে ক্রমানুসারে 3টা সাল দেয়া আছে পরীক্ষার, 14 সাল, 15 সাল, 2016 সাল। ক কলেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা যখন 700 তখন কৃতকার্য বা পাশ করে 500 জন। সংখ্যা যখন কমে 650 জন হয় তখন পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ কৃতকার্য পাশের সংখ্যা বেড়ে 500 থেকে 550 জন হয়। আবার পরীক্ষার্থীর সংখ্যা যখন 650 থেকে কমে 600 জনে হয় তখন কিন্তু পাশের সংখ্যা 550 থেকে বেড়ে 570 জন হয়ে যায়। অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা যত কমেছে কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু তত বেড়েছে। অর্থাৎ পরিমাণ যত কমেছে গুণগত দিক তত বেড়েছে। আবার যদি আমরা চিত্র 2-এ দেখি তাহলে শিক্ষার্থীর সংখ্যা বা পরীক্ষার্থীর সংখ্যা যখন 750 তখন কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা 700। এই সংখ্যাটা যখন বেড়ে 820 জন হয় পরীক্ষার্থীর সংখ্যা, তখন কিন্তু কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা কমে 650 জন হয়। আবার
পরীক্ষার্থীর সংখ্যা 820 থেকে বেড়ে আবার যখন 850 হয়, আবার পরীক্ষার্থী যারা পাশ করেছে তাদের সংখ্যা কিন্তু কমে 650 থেকে 600 জন হয়। অর্থাৎ চিত্র 1-এর ঠিক উল্টোটা দেখা যাচ্ছে এখানে। পরীক্ষার্থীর সংখ্যা যত এখানে বেড়েছে, পাশের সংখ্যা তত কমেছে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে, পাশের সংখ্যা বেড়েছে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের সংখ্যা কমেছে। অর্থাৎ চিত্র 1-এ যেটা আমরা দেখতেছি, চিত্র একে পরিমাণ কমেছে, গুণ বেড়েছে। আবার চিত্র 2-এ পরিমাণটা বেড়েছে কিন্তু গুণ কমেছে। অর্থাৎ এই চিত্র 1 বা চিত্র 2, এই উদ্দীপক দুটোই আসলে আমাদের যেটা নির্দেশ করে বা যে বিষয়টির ইঙ্গিত করে যে গুণ ও পরিমাণের হ্রাস বৃদ্ধি, বাড়া কমা। অর্থাৎ ব্যক্তর্থ ও জাত্যর্থের যে হ্রাস বৃদ্ধির নিয়মটা আছে, এই নিয়মের আওতাধীন যে যুক্তিবিদ্যা যে 4টি নিয়ম দিয়েছে, ব্যক্তর্থের দিক থেকে 2টি, জাত্যর্থের দিক থেকে 2টি, এই নিয়ম 4টিকে আমাদের উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা যখন পরীক্ষায় লিখব তখন এই উদ্দীপকগুলোই আমরা ব্যাখ্যা করে দিতে পারি, কিংবা আমরা আমাদের মতো করে ওই 4টা নিয়মকে আমাদের মতো নিজের মতো করে আমরা উদাহরণ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবো। তো আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা এই বিষয়টা নিয়ে, অর্থাৎ ব্যক্তর্থ জাত্যর্থ নিয়ে আর তোমাদের কোনো সংশয় থাকার কথা না, বিষয়টা অনেকটাই পরিষ্কার হওয়ার কথা। শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, ঘরে থেকো। এই সংকটকালীন অবস্থায়, এই সংকটকালীন সময়ে ঘরেই থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ তোমাদেরকে। পরবর্তীতে ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে।